17 তারিখ 18 তারিখ আপনারা জানেন যে হাটাদারি, পটিয়া, চট্টগ্রামও আমাদের মাসে ছাত্র ভাইরা নেমে পড়েছিল। ঢাকাতে বিভিন্ন জায়গায় ছাত্ররা নেমেছে। তারা বিকেলবেলা মাদ্রাসা থেকে সাধারণ নাস্তা করার ছুটি বা তাদের খেলার ছুটি, এই সময়টা তারা এসে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। 19 তারিখ এটা বলতে হয় ঢাকা শহরের সকল মাদ্রাসা ছাত্ররা ব্যাপকভাবে যার স্থানীয়ভাবে তারা নেমেছে এবং ঢাকার আন্দোলনের মূল পয়েন্টগুলোতে তারা অবস্থান নিয়েছে। 19 তারিখ ব্যাপকভাবে পল্টনে বাদজুমা অনেক হামলা হয় এবং অনেক হতাহত হয়। আমরা ওই অবস্থার মধ্যে দিয়ে যাত্রাবাড়ি থেকে পল্টনে আসি এবং আমরা অবস্থান নিই। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের মা বোনদের যে নম্বরগুলো ছিল, আমরা এই নম্বরগুলো নিয়ে আমরা ফোনে কথা বলতাম। ফোনে কথা বলে আমরা জায়গা ঠিক করতাম। যদি প্রশাসন যদি কাউকে টার্গেট করে আসে, তার বাসায় আসবে খোঁজখবর নিয়ে, তো আমরা বাসা পরিবর্তন করতাম। উত্তরাতে, বাড্ডাতে, বাড়িধারাতে, ফরিদাবাদে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ছাত্র ভাইদেরকে আমরা নামানোর চেষ্টা করেছি। 14 জুলাই রাত থেকে 5 আগস্টের শেখ হাসিনার পলায়নের আগ পর্যন্ত আমরা রাজপথে নিয়মতান্ত্রিকভাবে ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত আয়োজন ইনসাফের মুখোমুখিতে। আজকে আমাদের অতিথি বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী, যিনি 2024-এর ফেসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল, প্রথমে যেটা কোটা বিরোধী আন্দোলন ছিল, পরবর্তীতে যে আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়, সে আন্দোলনে যিনি সশরীরে অংশগ্রহণ করেছিলেন। আজকে আমরা তার সাথে কথা বলবো, তার সেই জুলাইয়ের স্মৃতিচারণ শুনবো এবং তিনি কোন আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন সেই সব বিষয় নিয়ে আজকে তার সাথে আমাদের কথা হবে। প্রথমেই আপনার কাছে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছে আমার প্রথম জানতে চাওয়া হলো, কোটা আন্দোলন তো আপনার ছিল না, আপনার জন্য ছিল না, কারণ আপনি একজন মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার একজন আলেম। তো আন্দোলনটা ছিল হলো কোটা আন্দোলন, স্কুল ভার্সিটি ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন। আপনি এই আন্দোলনে কোন চিন্তা থেকে এবং কেন যুক্ত হলেন? প্রথমেই ধন্যবাদ জানাই ইনসাফ পরিবারকে। তারা আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের সম্পৃক্ততার বিষয় নিয়ে তাদের মুখোমুখি সুযোগ করে দেওয়ায়। প্রথমত আপনারা জানেন 2024 সালে জুলাইয়ের শুরুতে যে কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই আন্দোলনটা শুধুমাত্র যারা সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারিভাবে যারা বিভিন্নভাবে মাস্টার্স পাস করার পরে যারা সরকারি চাকরিতে যারা আবেদন করেন, বিশেষ করে BCS সহ সরকারি যে গুরুত্বপূর্ণ যে চাকরিগুলা, সেখানে যে একটা অনিয়ম চলছিল দীর্ঘদিনের, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ লোকদের যে সরকারি অফিসগুলা, সরকারি চাকরিগুলো যেভাবে লুটপাট করা হচ্ছিল, সেই বিরুদ্ধে একটি আন্দোলন ছিল 2024-এর কোটা বিরোধী আন্দোলন। কিন্তু আমরা দেখতে পাই যে আন্দোলনটা শুরু হওয়ার পরে আস্তে আস্তে সে আন্দোলনটাকে একটা পর্যায়ে যাচ্ছিল। এর ভিতর দিয়ে আমরা দেখতে পেলাম 2024 সালের 14 জুলাই, তখন আমি ঢাকা ভার্সিটির পাশেই চানখালপুরে একটি বিয়ের দাওয়াতে ছিলাম। সেখান থেকে জানতে পারি ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীরা, সাধারণ শিক্ষার্থীরা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনে যে ছাত্রলীগ বিভিন্নভাবে তাদেরকে বাধা দিচ্ছিল, ছাত্রলীগ ক্যাম্পাসের ভিতরে তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছিল, সেই ছাত্রলীগ এবং সরকারের যে সরকারি বাহিনী বলতে সরকারের যে পেটুয়া বাহিনী, পাশাপাশি সরকারি দলের যে সন্ত্রাসী সংগঠন, বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ আপনারা জানেন, সেই সংগঠনের যে অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা গণবিস্ফোরণ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেই আন্দোলন থেকে মূলত আমার, যদিও আমি শুরুর দিকে 2-1 দিন শাহবাগে গিয়েছিলাম, ঢাকা ভার্সিটিতে তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, এটা আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, সেই দৃষ্টিকোণ থেকে আমি মানবিক দিক থেকে তাদের সাথে সংযুক্ত হয়েছিলাম। কিন্তু 14 জুলাইয়ের পরে যখন এটা একরকম সাধারণ বিষয়টাকে সরকার এটাকে অনেক কঠিন বানিয়ে ফেললো এবং সরকারের প্রধানের কিছু অবিবেচক মন্তব্যের কারণে আমরা দেখতে পেরেছি সারা দেশের ছাত্রছাত্রীরা, সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা তারা খুবই মনক্ষুণ্ণ হয় এবং তারা মনে করে যে তাদের সাথে একটা ছেলে খেলা হচ্ছে, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেশের সর্বোচ্চ পর্যায়ের আসনে বসে এমন মন্তব্য করাতে তারা বিক্ষিপ্ত হয় এবং সেই বিক্ষিপ্ততা থেকে শুরু করে সারা দেশে আন্দোলনটা ছড়িয়ে পড়ে। 14 তারিখে আমি আন্দোলনে মিছিলে যোগ দিই। এরপরে 15 তারিখে ঢাকা ভার্সিটিতে ব্যাপক ছাত্রলীগের হামলা হয়। এক পর্যায়ে আপনারা জানতে পারেন যে ছাত্রলীগ ঢাকা ভার্সিটি ক্যাম্পাস ত্যাগ করে এবং ঢাকা ভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের দখলে চলে যায়। সাধারণ শিক্ষার্থীদের
নিয়ন্ত্রণে চলে যায়। তখন এই আন্দোলনটা ব্যাপক পর্যায়ে যেতে থাকে। আমরা তখন মনে করতে থাকি যে আমাদের দীর্ঘদিনের একটা ক্ষোভ, 2013 সালে 7 মাস শহীদদের পর থেকে আমরা চাচ্ছিলাম শেখ হাসিনার পতন, এবং এই রক্তখেকো হাসিনার পতনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম। সেই জায়গা থেকে আমরা 2021 সালে আমরা মোদিবিরোধী আন্দোলন করেছি। সেখানেও আমাদের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে দীর্ঘদিন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। সেই জায়গা থেকে আমরা চাচ্ছিলাম যে একটা পর্যায় হোক, যে পর্যায়ের মাধ্যমে আমরা এই হাসিনাকে আমরা পতন করতে পারবো। তো আমাদের সক্ষমতা অনুযায়ী, ইসলামপন্থীদের সক্ষমতা অনুযায়ী, ওলামায়ে কেরামের সক্ষমতা অনুযায়ী আপনারা দেখতে পেরেছেন 2024 সালের ডামি নির্বাচনে 2-1টা ইসলামিক দল বাদে বাকি সব ইসলামিক দল কিন্তু নির্বাচনটা বয়কট করেছিল। তার কারণ ছিল এটাই, তারা তাদের সক্ষমতা ছিল নির্বাচন বয়কট করা, তারা বয়কট করেছে। তারা আন্দোলন যুগপথের সাথে বিভিন্ন বিএনপির সাথে অনেকে ছিল। তারপরে তারা যা যা জায়গা থেকে আন্দোলন করেছে সরকার পতনের এবং নির্বাচনকে বানচাল করার। নির্বাচনকে বানচাল করা এই শব্দটা বললে ভুল হবে। নির্বাচন এই মানে একচাটিয়া নির্বাচন, এক না এক নির্বাচনকে প্রতিহত করার জন্য যা যা জায়গা থেকে সবাই চেষ্টা করেছে। তো নির্বাচন পরবর্তী এই 2024-এ আমাদের ছাত্র ভাইয়েরা যারা এই আন্দোলনকে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের এই নেতৃত্বের মাধ্যমে, তাদের এই পরিশ্রমের মাধ্যমে, তাদের এই তৎপরতার মাধ্যমে একটা ক্ষেত্র তৈরি হয়, যে ক্ষেত্রের মাধ্যমে সকল দল ও মত পিছন থেকে কেউ প্রকাশ্যে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে যা যা জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আমরা এইভাবে আন্দোলন চলমান ছিল। 17 তারিখ 18 তারিখ আপনারা জানেন যে হাটাদারি, পটিয়া, চট্টগ্রামও আমাদের মাঠে ছাত্রভাইরা নেমে পড়েছিল। ঢাকাতে বিভিন্ন জায়গায় ছাত্ররা নেমেছে। তারা বিকেলবেলা মাথা থেকে সাধারণ নাস্তা করার ছুটি বা তাদের খেলার ছুটি, এই সময়টা তারা এসে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এবং 19 তারিখ এটা বলতে হয়, ঢাকা শহরে সকল মাদ্রাসা ছাত্ররা ব্যাপকভাবে যার স্থানীয়ভাবে তারা নেমেছে এবং ঢাকার আন্দোলনের মূল পয়েন্টগুলোতে তারা অবস্থান নিয়েছে। এবং 19 তারিখ ব্যাপকভাবে পল্টনে বাদজুমা অনেক হামলা হয় এবং অনেক হতাহত হয়। আমরা ওই অবস্থার মধ্যে দিয়ে যাত্রাবাড়ি থেকে পল্টনে আসি এবং আমরা অবস্থান নিই। এবং তার আগের দিন বৃহস্পতিবারও আমরা বিকেল থেকে রাত পর্যন্ত আমরা পল্টন মোড়ে অবস্থান নিই। আমরা যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা বিরাট প্ল্যাটফর্ম ছিল, 2023 সালে ছাত্রদল সহ, ছাত্র শিবির সহ, বিভিন্ন সংগঠন সহ একটা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল, সেই ফ্যাসিবাদ বিরোধী ওই প্ল্যাটফর্ম থেকে আমাদের সকল দলের সাথে একটা সম্পৃক্ত ছিল। তাই আমরা অভ্যন্তরীণভাবে আমাদের বিভিন্ন গ্রুপে আমাদের কথা হতো, আমরা আন্দোলন কীভাবে সফল করা যায় এবং আন্দোলনকে আমাদের যে এক দফা আন্দোলন শেখ হাসিনার পতন, এই পতনের দিকে কীভাবে নিয়ে যাওয়া যায়। এক্ষেত্রে সবাই সবার দলের জায়গা থেকে, সবার নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ তাদের জায়গা থেকে তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আন্দোলনে আমাদেরকে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। পরবর্তীতে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বিভিন্নভাবে বাসার মহিলাদের বা আমাদের মা বোনদের যে নম্বরগুলো ছিল, যে নম্বরগুলো তাদের নামে রেজিস্ট্রেশন করা, আমরা এই নম্বরগুলো নিয়ে আমরা ফোনে কথা বলতাম। ফোনে কথা বলে আমরা জায়গা ঠিক করতাম। এবং এমনও দেখা গেছে আন্দোলনের সময় আমার বাসার যারা থাকতো তাদেরকে আমি আরেক বাসায় পাঠিয়ে দিয়েছি, আবার ওই বাসায় যারা থাকতো তাদেরকে আবার আমার বাসায় রাতে থাকতে বলছি। যেহেতু প্রশাসন যে কোনো মধ্যে করতে পারে, যেহেতু প্রশাসন যদি কাউকে টার্গেট করে আসে তার বাসায় আসবে খোঁজখবর নিয়ে, তো আমরা বাসা পরিবর্তন করতাম, বাসা পরিবর্তন করে থেকেছি। এবং আমার এলাকার ফরিদপুরের এবং অনেক জায়গায় অনেক ভাই ভাইদারা আসছেন, তারা আমার বাসায় রাত্রি যাপন করেছেন এবং 20 জুলাই পরে থেকে অনেকে আমাদের বাসায় থেকেছেন। আমাদের যেহেতু আমার ভাড়া বাসা, বাড়িওয়ালা আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করেছে, বলেছেন যে বাইরে বহিরাগতদেরকে থাকতে না দেওয়া। তারপরেও তাদেরকে ম্যানেজ করে আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি, খাবারের ব্যবস্থা করেছি। তা আমাদের জায়গা থেকে আমাদের বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের বিভিন্ন ইউনিটের যারা আছেন, বিভিন্ন জামিয়া ক্যাম্পাসের ভাইয়েরা আছেন, তাদেরকে সাথে আমরা যোগাযোগের মাধ্যমে আমরা যাদের জায়গা থেকে উত্তরাতে, আমরা বাড্ডাতে, বাড়িধারাতে, ফরিদাবাদে, আমরা বিভিন্ন জায়গায় আমাদের ছাত্র ভাইদেরকে আমরা নামানোর চেষ্টা করেছি। এবং এই আন্দোলনটা এক পর্যায়ে সকলের কাছে একটা মানবিক দায় থেকে সকলে আন্দোলনকে সফল করার লক্ষ্যে এগিয়ে গিয়েছে। এভাবেই আমরা আগস্ট মাস পর্যন্ত আসে। 3 আগস্ট আমরা রাজপথে নামি, 4 আগস্ট এবং 2 আগস্টে এর আগে হেফাজতের কর্মসূচি দেয় বাইতুল মোকাররমে, আমরা সেখানে অবস্থান করি এবং আমরা আন্দোলন 5 আগস্ট পর্যন্ত এইভাবে আমরা অব্যাহত ছিলাম। এক কথায় বলা যায় 14 জুলাই রাত থেকে 5 আগস্টের শেখ হাসিনার পলায়নের আগ পর্যন্ত আমরা রাজপথে একভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে ছিলাম, মোটামুটি বলা যায়।
ধন্যবাদ। আপনি আমরা জুলাই আন্দোলন নিয়ে কথা বলছিলাম। আমরা জানি যে আপনার একটা সংগঠন আছে, বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম, সেটা সভাপতি আপনি। তো সেই আন্দোলনে আপনি কি মানে জুলাই আন্দোলন বা গণ অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কি আপনি দলগতভাবে অ্যাক্টিভ ছিলেন নাকি আপনি ব্যক্তিগতভাবে? আমি প্রথমে বলেছি, যেহেতু আমি আমার সংগঠন বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম, আমি এটার কেন্দ্রীয় সভাপতি, পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, একটা রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের সাথে আমি ফরিদপুর জেলার দায়িত্বে আছি এবং বর্তমানে কেন্দ্রের সাথে আছি, ইনশাল্লাহ কেন্দ্রের সাথে থাকবো। তো সেই ক্ষেত্রে আমাদের সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমরা এই কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকে ছিলাম। আমি আগেই বলেছি, আমি শুরুর দিকেও আমার 2-1 বার গিয়েছি। কিন্তু 14 তারিখ থেকে আমি একজন কওমি ছাত্র, আমি একজন আলেম, আমি একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সুনাগরিক নিজেকে মনে করি এবং বাংলাদেশের আমরা ইসলামপন্থা এবং বাংলাদেশ পন্থাকে সামনে নিয়ে আমরা কাজ করি। সেই ওই দায়বদ্ধতা থেকে আমি প্রথমে 14 তারিখ আমার ব্যক্তিগতভাবে নামি এবং 18 তারিখ থেকে আমি সাংগঠনিকভাবে সবাইকে অ্যাক্টিভ করার চেষ্টা করি। আমাদের ঢাকা মহানগর সহ ঢাকার আমাদের কেন্দ্রীয় কমিটি যারা রয়েছেন তারাও আমাদের অনেকেই সক্রিয়, নাম বলে সবাই জানবেন। হয়তো এখন অভ্যুত্থান পরবর্তী অনেক দলে যোগ দিয়েছেন, অনেকে নতুন যে রাজনৈতিক দল সেখানেও যোগ দিয়েছেন। কিন্তু আমরা ওই আন্দোলনের সময়টাতে আমরা বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের একজন কর্মী, একজন কওমি সন্তান হিসেবে আমরা ঢাকার উত্তরাতে, ঢাকার বাড্ডা, বাড়িধারা, রামপুরা স্পটে, আমাদের শান্তিনগর স্পটে, পল্টন সহ মোহাম্মদপুরে আমাদের কওমি ছাত্র ফোরামের অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের সাথী ভাইদেরকে নিয়ে, তাদের সহযোদ্ধাদের নিয়ে রাজপথে অবস্থান করেছে। আজকে এই জায়গা থেকে বিদায় নিব। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।